আজকের অবস্থান পর্ব হচ্ছে পিআরবি 211 থেকে আমরা যত 300 পর্যন্ত। 300 পর্যন্ত যেতে পারবো না, আমরা যত যেতে থাকি যে পর্যন্ত আলোচনা করা যায়। ইন এস্টেট প্রপার্টি পরীক্ষা আসছিল, একটা হুবহু ইংরেজিতে আসছিল যে টেস্টেড ইন টেস্টেড, দেখেন ইন ইন পরে টেস্টেড। স্টেট বলে অনেক জায়গায়, কোন জায়গায় ইনটেস্টেড বলে, স্টেট বলে, কোথায় এক একজন এক রকম বলে। ইনটেস্টেড দেখেন, স্টেট প্রপার্টি। অর্থাৎ এই 251 যদি পরীক্ষায় আসে লিখবে, কোথাও কোথাও লিখবে বেয়ারি সম্পত্তি, কোথাও গুলো মালিক বিন সম্পত্তি, কোথাও কোথাও লিখবে যে সন্দিগ্ধ সম্পত্তি। এরকম যখন বলবো, যখন বলে বেয়ারি সম্পত্তি, যখন বলবে সন্দিগ্ধ সম্পত্তি, যখন বলবে কোনো দাবিদারহীন সম্পত্তি, তখন সবাই লিখবে 523, 24, 25, পুলিশের 25, 26, 27, পিআরবি 379 এর ভিতরে চলে যাবেন। বাট 251 সাথে সবাই পিআরবি 200, 300 না 251 লাগা, 251 সবগুলোর সাথে লাগাইলে সবাই মনে করে মার্ক যে কতটুকু পাবেন কর্তৃপক্ষ নির্ধারণ করবে। একমাত্র উত্তরাধিকারহীন সম্পত্তি, এটা দায় দায়িত্ব একমাত্র ওসির। এটা করে না সাব ইন্সপেক্টর, করে না এএসআই, না কনস্টেবল। এটার পুরোপুরি হচ্ছে তার থানা এলাকায় এরকম উত্তরাধিকারহীন অনেক সময় বিল্ডিং ফালায় চলে চলে যায়, তার কেউ থাকে না। তার পরিবারে দেখা গেছে তার কোটি কোটি টাকা সম্পত্তি, তার কেউ নাই। এখন যিনি তার উত্তরাধিকার হতে চাচ্ছেন বা তার আত্মীয় স্বজন একেবারে তার উত্তরাধিকার হিসেবে দাবি করতেছে, যে দাবি করবে, দেখা গেছে তার তারা তার পূর্বে একটা তার টিপসই মারা যাওয়ার আগে এরকম জোরাজুরি টিপস জালিয়াতি করছে। তো জালিয়াতি যদি করে সেটা ওসি পরবর্তী ব্যবস্থা নেবে, যে তদন্তে আসে। সবাই একটু মনোযোগ দেন, এটা একটু ডিপলি বোঝার বিষয় আছে। যদি আসে উত্তরাধিকারী সম্পত্তি অথবা ইন 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 স্টেট ইনটেস্টেড প্রপার্টি বলতে কি বোঝো, এর আইনগত বিধিবিধান কি আলোচনা করে সবাই এর সাথে। 379, 523, 24 সবাই লাগাই বয়ে থাকবে, এত দ্বারা লেখেন না। এই ইনস্টেট প্রপার্টি যদি আছে, স্টেট প্রপার্টি যেটাই আসুক, শুধু এই 251 লেখেন যারা লিখবেন, এইখান থেকে প্রশ্নটা আসছিল একটা পিআরবি থেকে। কারণ এটার ভিতর থেকে দেখে প্রস্তুত সহ মোটামুটি আসছিল সবাই, যারা ধরতে পারছে তারা বই থেকে লিখে লিখতে পারছে একটু গুছায়। তাহলে এখানে পুলিশের কাজ কি করবে, পুলিশের করণীয় কি, আর এটা যদি স্থাবর হয় তাহলে কি করবে, এটা এটা বিক্রি করার নিয়ম কি, এটার বিক্রির পর কি করবে, এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। এই পিআরবি 251 উত্তরাধিকারবিহীন যে সম্পত্তি সংগ্রহ প্রাপ্তির পর অফিসার ইনচার্জ কি কি করবে বা আপনি কি করবেন। এটা রাস্তাতে পড়ে ভাবেন এরকম না, সবসময় আমি বারবার বলছি, আমি বারবার রিপিট করে দিচ্ছি। সবাই খালি এটার সাথে 379, 523, 24, তারপর হচ্ছে 25, 26, 27 উল্লেখ করেন না। রাস্তা থেকে পান না, এই সম্পত্তি উত্তরাধিকারী বলে দিছে ইনস্টেড প্রপার্টি, ইন্টারেস্টেড প্রপার্টি বলিয়ে দিছে সরাসরি। তাহলে কি করবে পুলিশ, যদি কেউ মারা যায়, মনোযোগ দেন, যদি কোনো উত্তরাধিকার না থাকে, যদি সম্পত্তি দাবি করার কেউ না থাকে, বলছে উত্তরাধিকার ওই সম্পত্তি বিল্ডিং স্থাবর সম্পত্তি, বলছে স্থাবর, অস্থাবর বলে নাই। রাস্তা থেকে পাইছেন সন্দিগ্ধ, রাস্তাতে পাইছেন বেওয়ারিশ, এরকম কিছু বলে নাই, বলছে স্থাবর। আর ওই ব্যক্তির কথা বলছে, যদি কোনো উত্তরাধিকার না থাকে, সম্পত্তি দাবি কেউ যদি দাবি না করে, তাহলে সম্পত্তি দখল নিতে হবে। কে নেবে? অফিসার ইনচার্জ দিবে। বিপি ফর্ম কোন কোন ফর্মে নেবে? বিপি ফর্ম 29। এবং সেটা পরবর্তী ম্যাজিস্ট্রেটকে জানাবেন। এবং স্থাবর সম্পত্তি থাকলে কি করতে হবে, আলাদাভাবে এটা একটা মেমোরান্ডাম তৈরি করবেন, যে স্থাবর সম্পত্তি থাকে একটা আলাদা করে মেমোরান্ডাম তৈরি করবেন। এবং সেটা একটা ফর্ম আছে, 29-এ বিক্রি ফর্ম যখন তালিকা করবে একটা ফর্ম আছে। বিক্রি করতে হবে কিভাবে, সাধারণত এই ডিস্ট্রিক্ট যিনি জজ, এটা বিক্রি করতে ডিস্ট্রিক্ট জজের অনুমতি লাগবে। এবং যদি এই সম্পদ যদি দ্রুত নষ্টযোগ্য হয় জিনিস হলে, সেটা বিক্রি করতে পারবে অফিসার ইনচার্জ। এবং সেটা যদি কোনো তার বাড়িতে যদি পশু হলে সেটাও বিক্রি করতে পারবে। তো বিক্রি পর কি করবে, আপনার তালিকা করবেন 29, বিক্রি করবেন। এই বিক্রি করে পরে কি করবেন, বিবি ফর্ম 30 একটা তালিকা করবেন, এবং সেটা ম্যাজিস্ট্রেটকে জানাতে হবে। মনোযোগ দেন, এখানে গুরুত্বপূর্ণ একটা নিয়ম রয়েছে, এই যে পুলিশ যে মালিকেরা নিয়ে প্রশ্ন তুলবে না কেউ, পুলিশ মালিকেরা নিয়ে কেউ প্রশ্ন তুলবে না। তবে কেউ যদি জাল বলে সন্দেহ হয়, যদি মনে হয় যে এটা এটা কেউ এই বাড়িটা দখল করে কেউ জাল জালিয়াতি করে নিয়ে এসেছে, যদি এরকম হয় তাহলে এসপির অনুমতি নিয়ে, আই রিপিট, এই ম্যাজিস্ট্রেটের কাছে তো জানাবেই। তবে এটা যারা 403-এ যদি এই 403 প্যানেল করে 403 যেটা আর কি, এই 403/404 কিনা, এটা আমরা পরে দেখতেছি। তো এরকম যদি কেউ যদি পাওয়া যায় যেরকম জালিয়াতি করতেছে, এরকম তার মৃত ব্যক্তি সম্পত্তি বা অপরজনক বা বিশ্বাস আত্মসাৎ করতেছে কোনো সম্পত্তি নিয়ে, তাহলে তাদের বিরুদ্ধে ম্যাজিস্ট্রেটকে যদি সন্দেহ হয় তাহলে এসপির অনুমতি নিয়ে ওদের বিরুদ্ধে মামলা করতে পারবেন। তাহলে মোটামুটি একটা সামারি দেখলাম, আমরা একটু বিস্তারিত দেখবো। মনোযোগ দেন সবাই, আপনাদের মেন বই যেরকম আছে মাথায় রাখেন, ছোট ছোট করে নোট করবেন, পরীক্ষা আসতে পারে। তাহলে যদি কোনো ব্যক্তি উইল না করে, ইন্টারেস্টেড মৃত্যুবরণ করে, যদি কোনো ব্যক্তি উইল না করে, দেখছেন কথাগুলো, তাহলে আপনার 251 সাথে অন্যান্য লাগানো
যুক্তিকতা আছে? আপনারা তো সবসময় খালি লাগাই ফেলেন, একটা বেশি পিআরবি লিখলে, বেশি ধারা লিখলে বেশি বার করবেন। সবসময় বারো বলি, যেটার সাথে কানেক্টেড ওইটাই লিখবেন, এর বাইরে লেখা দরকার নাই। তাহলে যদি কোনো ব্যক্তি উইল না করে মারা যায়, তিনি এমন কোন স্থাবর অস্থাবর সম্পত্তি রেখে যান, স্থাবর অস্থাবর রেখে মারা যান, যার কোনো দাবিদার নেই, তাহলে অফিসার ইনচার্জ বেঙ্গল ফর্ম 1799 অনুযায়ী সেই অস্থাবর সম্পত্তি নিজের আবদ্ধ করবেন, নিজের আবাদও নেবেন, এবং বিভ্রমণ 30 অনুযায়ী কি করবে, সম্পত্তির একটি তালিকা প্রস্তুত করে সে ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করবেন। এবং যদি এই সম্পত্তির মধ্যে কোনো পশু থাকে, সেগুলো আনুমানিক মূল্য তালিকা উল্লেখ করতে হবে, যেমন অনেক সময় পশু গরু টরু থাকতে পারে। পরবর্তীতে সম্পত্তি সময় জেলা জজের কি করবে, নির্দেশনা অপেক্ষা রাখতে হবে। এই সম্পত্তি বিক্রি করবেন, প্রেরণ করবেন, কি করবেন, যাই কিছু নিষ্পত্তি করতে হবে, সে কারণ অনুযায়ী নির্দেশনা রাখতে হবে, সেটা হচ্ছে জেলা জজ, খেয়াল রাখবেন। 2 নম্বর, 251 PRB 251 খ, মৃত ব্যক্তি যদি স্থাবর সময় ইমোভাবেল, এই মোবাইল না, মোবাইল স্থাবর সরানো যায়, ইমোভাবেল বা স্থাবর সম্পত্তি রেখে যান, তাহলে থানা অফিসার ইনচার্জ কি করবে, যতদূর সম্ভব একটা তথ্য সংগ্রহ করবেন যে এর এত এত পৈতৃক সম্পত্তি রয়েছে, একটি মেমোরান্ডাম প্রস্তুত করবে, একটা তালিকা প্রস্তুত করবে, কত বিভ্রম কত 29, যেটা আগে বলেছিলাম। 3 নম্বর গ, সাধারণভাবে জব্দকৃত সম্পত্তি এবং কোনো গবাদি পশু জেলা জজের অনুমতি পেতে বিক্রি করা যাবে না। একটা কথাই বলছে যে আপনি সাধারণভাবে উক্ত সম্পত্তি কোনো ক্রমে গবাদি পশু এই জেলা জজের অনুমতি ছাড়া বিক্রি করতে পারবেন না। তবে যদি কোনো দ্রুত নষ্ট হওয়ার যদি কোনো সম্ভাবনা থাকে, তাহলে কি করতে হবে, ওসি এই জেলা জজের আদেশে অপেক্ষা না করে, ওসির একটা ক্ষমতা রয়েছে, আমরা পুলিশ আইন 25, 26, 27 আমরা জানি, এবং 523, 24, 25 যে বিধান রয়েছে, 379 যে যদি দ্রুত ক্ষয়শীল পচনশীল সময় থাকে, সে এগুলা জেলা জজের আদেশের কোনো প্রয়োজন নাই, তিনি অফিসার ইনচার্জ কি করতে পারবে, সেটা বিক্রি করতে পারবেন। এবং গবাদি পশুকে নিকটস্থে পাউন্ডে জমা দিবেন, এটা কি আচ্ছা যাই হোক। 4 নম্বর, যখন কোনো সম্পত্তি বিক্রি করা হবে, মনোযোগ দেন, যখন কোনো সম্পত্তি বিক্রি করবেন, ওসির বিবেচনায় জেলা জজের নির্দেশ, ওসি যখন বিক্রি করবে জেলা জজের নির্দেশনা পেয়ে তখন বিক্রি করবেন। থানার অফিসার ইনচার্জ সম্ভব হলে সর্বসাধারণের বাজারে, পাবলিক মার্কেটে বিক্রি করতে হবে, এক পাবলিক প্লেসে। বিক্রি হিসাব কোথায় লিপিবদ্ধ করবে, ওই ফর্ম 30-এ। এবং বিক্রয় হিসাবে 3 কপি, আই রিপিট, বিক্রয় করার পর 3 কপি করবে, পরীক্ষা এমসিকিউ করবে, এবং বিক্রয় অর্থ ম্যাজিস্ট্রেট নিকট পাঠাতে হবে। যদি বিক্রয়কৃত সম্পত্তি কোনো কোনো পাউন্ডে রাখা কোনো পশু থাকে, কোনো একটা যে রাখে, যে যেখানে পশু রাখছেন, তাহলে সেই পাউন্ড ফি পরিশোধ করতে হবে এবং অবশ্যই অর্থ পাঠাতে হবে। 5 নাম্বার, যদি জেলা জলে নির্দেশ দেন সম্পত্তি আদালতে পাঠাতে হবে, যদি মনে করে যে ওসি বিক্রি করে দেবে ভালো, আর যদি না, এই সকল সম্পত্তি আদালতে পাঠাবে, আদালতে পাঠায়, তাহলে কি করবে, ওই বি ফর্ম, 3টা বি ফর্ম এখানে পাবেন, একটা হচ্ছে 29, একটা 30, আর হলো 31। তাহলে বি ফর্ম 31 অনুযায়ী ফরওয়ার্ডিং, 3 কপি ফরওয়ার্ডিং করে অ্যাডভাইস প্রস্তুত করতে হবে, এবং সম্পত্তি পরিবহনের সময় ব্যয় উল্লেখ করতে হবে। এবং যদি মৃত ব্যক্তির দাফন পৌরসভার খরচ হয়ে থাকে, যে দেখা গেছে এই মৃত ব্যক্তিটার তার দাফন খরচ হয়েছে বা এই তাহলে সেই ব্যয় উল্লেখ করতে হবে। পৌরসভার চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যানকে জেলা জজের নিকট ব্যয় আদায়ের আবেদন করতে হবে, যে ব্যয় যা যা হয়েছে জেলা ম্যাজিস্ট্রেট কি করবে, এই চেয়ারম্যান এই ভাইস চেয়ারম্যানকে জেলা জজের নিকট কি করবে, ব্যয়ের আবেদন করতে পারবে। আচ্ছা, ব্যয় ফর্ম 30 অথবা 31, এই তৃতীয় কপি জেলা জজ ফেরত পাঠাবেন অথবা থানার সঙ্গে করতে হবে। যে তৃতীয় কপিটা থাকবে সেটা 30 অথবা 31-এর যে কপিটা জেলা জজ ফেরত পাঠাবে অথবা থানার সঙ্গে। এখন যে লাস্টের যে অপশনটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, এখানে কি বলছে মনোযোগ দেন, যে পুলিশ কোনো দাবি দায়ের বা উইলের বৈধতা নিয়ে সিদ্ধান্ত নেবে না। উইলের যে বৈধতা নিয়ে কোনো এখানে পুলিশের কোনো কার্যক্রম নাই। তবে যদি কোনো দাবিদার সম্পত্তি দখলে, কারো কাছ দখলে রয়েছে মনে হয়, তাহলে তার কাছ থেকে সম্পত্তি জব্দ করা যায়। যদি দখলে থাকে তাহলে জব্দ করার দরকার নাই। তবে যা যে দখল করছে, ওসির কাছে যদি মনে হয় যে যথেষ্ট রিজনেবল বিলিভ রয়েছে যে দাবিদার অসৎ উপায়ে সম্পত্তি দখল করছে, যেটা হচ্ছে 404 মৃত ব্যক্তির সম্পত্তি, যেটা হচ্ছে অবৈধভাবে সে সম্পত্তি দখল করে অথবা তার জাল করছে, তাহলে পেনাল কোডের এখানে ভারতে লেখছে, এটা বাংলাদেশ পেনাল কোড হবে, যে পেনাল কোড দণ্ডবিধির 404/467, ওই যে মৃত ব্যক্তির সম্পত্তি অথবা 464 জালিয়াতির মূল্যবান জমানা, যেটা জালিয়াতি করছে, এই জাল জালিয়াতি করছে, সে পুলিশ সুপারের নির্দেশে কি করবে, মামলা করার জন্য নির্দেশ চাইবেন। এই ছিল মোটামুটি আমাদের পিআরবি 251। সবাই এই প্রশ্নটা 251 না লিখে 523, 24, 25 লিখে রেখেছে, 379 লিখে বইরা, কিন্তু পিআরবি যে 251 প্রশ্ন, এটা ইন্টারেস্টেড প্রপার্টি, এটা কেউ লিখতে পারেনি। এখন আপনারা দেখেন, আপনারা যারা বই বিভিন্ন বাজারে বই কিনছেন, বই দেখেন এটার উত্তরটা কতটা লিখছে, বিভিন্ন লেখকের অভাব নাই, মূল যে 251টা লেখেই নেই, সবাই অন্যান্য সেকশন শেষ করছে। এই হলো অবস্থা। যাই হোক, যেগুলো এমসিকিউ আছে এমসিকিউ আপনাদের আজকে দিতে পারি নাই, ব্যস্ত ছিলাম। দেখি ক্লাসে পরে আমি পিডিএফটা দিয়ে দেবো আপনাদের। এটা রিটার্নের প্রশ্ন। এখন যেটা পড়বো আমরা, এটাও হচ্ছে আপনাদের রিটার্ন প্রশ্ন, প্রায় আসে সাব ইন্সপেক্টরদের, এএসআই, সাব ইন্সপেক্টর, এএসআই দের, এটা হচ্ছে এএসআই রা কাজ করে।
পিআরবি 1943 রেগুলেশন 252 ভূমি সংক্রান্ত, মনোযোগ দেন, যে ভূমি সংক্রান্ত বিরোধে যে শান্তি ভঙ্গের আশঙ্কা যদি থাকে তাহলে জমির মালিক বা দখলদারকে কি করবে, সতর্কীকরণ করবে, ওয়ার্নিং। এই 252তে আপনাকে, এটা কে করে, কোন পদমর্যাদা অফিসার, কে বলতে পারবেন? পরীক্ষা এমসিকিউ আছে। এটা কোন পদমর্যাদা অফিসার এটা প্রতিরোধমূলক ব্যবস্থা যদি না হয়, এটা জমির মালিককে এটা ওয়ার্নিং জারি করতে পারে। হ্যাঁ, জমির সংক্রান্ত কে, সর্বনিম্ন কে? কমপক্ষে এসআই স্যার। আরে সর্বনিম্ন কে? আমার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই। সর্বনিম্ন হচ্ছে এসআই, ভারপ্রাপ্ত ওসি তো করে তদন্ত, এসআই থেকে তদন্ত বলছে। তাহলে যদি কোনো ভূমি সংক্রান্ত বিরোধ শান্তি ভঙ্গের আশঙ্কা থাকলে জমির মালিককে বা দখলদারকে সতর্কীকরণ করতে পারে। এটা তাহলে পুলিশ আইনের এই পিআরবি 252 বলছে যে যদি কোনো ভূমির সংক্রান্ত ল্যান্ড ডিসপিউট হয় বা ল্যান্ড ডিসপিউটিং বলেন, এমন কোনো তথ্য পাওয়া যায় সেটা হচ্ছে ব্রিচ অফ পিস, যাদের শান্তি ভঙ্গ ঘটাতে পারে, অথবা থানা পুলিশ ফাঁড়ির যিনি থাকবে অফিসার ইনচার্জ, অথবা তার নিযুক্ত করবে তো অফিসার ইনচার্জ সব, কিন্তু সর্বনিম্ন হচ্ছে শুরু করছে এএসআই, অর্থাৎ তার অফিসার ইনচার্জ নিযুক্তকে সহকারী উপপরিদর্শক, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর বা তদূর্ধ্ব পদমর্যাদা কর্মকর্তা নিজের পক্ষ থেকে তাৎক্ষণিক যদি প্রতিরোধ ব্যবস্থা গ্রহণের প্রয়োজন না হয়, যে নিজের থেকে যদি তাৎক্ষণিকভাবে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের প্রয়োজন না হয়, সংশ্লিষ্ট জমির মালিক কি করবে, অনারকে, দখলদার অকুপায়ারকে, যিনি জমির স্বার্থ আছে বা দাবি করেন এমন ব্যক্তিকে, তিন শ্রেণীর ব্যক্তি, জমির মালিক, দখলদার আর জমির স্বার্থ আছে এমন দাবি করেন এমন ব্যক্তিকে তাকে করবে, বিল ফর্ম রয়েছে 32, একটি সতর্কীকরণ ওয়ার্নিং প্রদান করবেন। রিপিট, বিল ফর্ম কত, 32 অনুযায়ী একটি সতর্কীকরণ প্রদান করবেন। তাহলে বিল ফর্ম 29, 30, 31, তিনটা বিল ফর্ম কোন পিআরবিতে আছে বলতে পারেন? তিনটা বিল ফর্ম আছে কোন পিআরবিতে? 251 351, 351 কে গুলো? 251। আচ্ছা ঠিক আছে, গুড। তাহলে আমরা এখানেও দেখলাম 32। অনেক সময় বিল ফর্ম গুলা এমনি অটোমেটিক কিছু কিছু বিল ফর্ম মুখস্থ হয়ে যায় আমাদের। এই সতর্কীকরণের ফলে যদি দাঙ্গা প্রতিরোধের চেষ্টা না করেন, প্রতিরোধে যে এটা করছে দাঙ্গা প্রতিরোধের চেষ্টা না করে, তাহলে বিরোধ দাঙ্গা রূপ নেয়, পরবর্তী যদি বিরোধ রূপ নেয়, তাহলে পেনাল কোডের এই যে আমরা যিনি থাকবেন দায়িত্ব হচ্ছে ওই যে জমির মালিক দখলদার রয়েছে, পেনাল কোড 154 অনুযায়ী দায়ী হতে পারেন। এটা হচ্ছে দায়ী হতে পারে, এটা হচ্ছে কোনো নন এফেক্ট প্রসিকিউশন দাখিল করা যায় যে জমি দেখছেন। এখন একজন বলতে পারেন, এখন প্রশ্ন কিন্তু এখানে, এটা তো আমি লিখছি পিআরবির ভিতরে লেখা আছে, এখন প্রশ্ন করছে জমি জমা সংক্রান্ত, যদি প্রশ্ন করছে যে সতর্কীকরণ নোটিশ জানবে, জমি যে জমির মালিকের উপরে করছে সে এটা মানে নাই, অমান্য করে না, এবং জমিতে সে সমাবেশ করতে পারে, এখন তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায়? প্রশ্ন করছে 252 থেকে, কিন্তু ওখানে ভিতরে গিয়ে কিন্তু তার দণ্ডবিধির আওতায় আনা যায়, তাকে দায়ী করা যায় কত, এই 154-তে। বুঝতে পারছেন? পিআরবি তো এই জন্যই আপনাদেরকে বারবার, আপনারা এই জন্য প্রথমে বলছিলাম যারা একেবারে নতুন না, এই যারা আপনারা তো পিআরবি পড়েন না, এই শুরু থেকে যারা পিআরবি পড়ে যাবে ভালো করে, তারা পরীক্ষা ভালো করে। পিআরবি এই জন্য প্রথম থেকে পড়া দরকার। পিআরবির ভিতরে দেখেন সমস্ত আলোচনা চলে আসে, এক প্যানাল কোড বলেন, অন্য ফৌজদারি সমস্ত আলোচনা চলে আসে, একটা মূল বিষয়গুলো। তো যাই হোক, এটা কয় কপি হবে পরীক্ষা আসতে পারে, কয় কপি হবে? সতর্কীকরণ 2 কপি, ডুপ্লিকেট প্রস্তুত করতে হবে 2 কপি, সবটা খেয়াল রাখবেন। যার নামে সতর্কীকরণ জারি হবে তাকে তার স্বাক্ষর এবং পূর্ণাঙ্গ বাম হাতের বৃদ্ধাঙ্গুলের ছাপ, লেফট থাম ইমপ্রেশন করতে হবে, ডুপ্লিকেট গ্রহণ করতে হবে। মনোযোগ দিয়ে এমসিকিউ, যে যার নামে সতর্কীকরণ জারি করা হবে, স্বাক্ষর, বাম হাতের বৃদ্ধাঙ্গুলের ছাপ, লেফট থাম ইমপ্রেশন, ডুপ্লিকেট কপি গ্রহণ করতে হবে। আচ্ছা, এটি বিশ্বস্ত সাক্ষীদের উপস্থিতি গ্রহণ করতে হবে। মনে রাখবেন, এটা বিশ্বস্ত একজন সাক্ষীদের যারা থাকবে এখানে এসে উপস্থিত গ্রহণ করবেন, এবং সাক্ষীদের নাম ঠিকানা লিপিবদ্ধ করবেন, এবং সতর্কীকরণ ওয়ার্নিং নোটিশটা করলে সঠিক তারিখ সময় ডুপ্লিকেট কপিটা কি লেখা থাকবে, কয়টার সময়, কত তারিখ, কোন সময় করলে উল্লেখ করতে হবে। পরে সেই ডুপ্লিকেট কপিটি অফিস কপির সঙ্গে পেস্ট করে সংগ্রহণ করতে হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ভালো করে পড়বেন। এটা এসআইরা যারা পরীক্ষা দেবেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে ভূমি সংক্রান্ত বিরোধে শান্তি জমির মালিকের দখল সতর্কীকরণ। জাস্ট পরীক্ষা হলে এইটুকু দিয়ে দিতে পারে যে ভূমি সংক্রান্ত বিরোধে শান্তি ভঙ্গের আশঙ্কা জমির মালিকের সতর্কীকরণ, এইটুকু দিয়ে দিল। 252 দিয়ে শুরু করবেন, ভিতরে 154 লিখবেন। দুইশো তিপ্পান্ন, এটা হলো সাব ইন্সপেক্টররা পড়বেন। 253 সাব ইন্সপেক্টর যারা গুরুত্ব দিবেন, এছাড়া কম গুরুত্ব দিলে, এছাড়া এমসিকিউ, যে নকল নোট বা জাল নোট পাইলে কি করবে, যেহেতু এখন বিশেষ ক্ষমতা নেয়, জাল নোটের কথা বলা রয়েছে, বিশেষ ক্ষমতার মাল চলবে। তবে এখানে কারেন্সি নোট ফরজারি, কেউ যদি জাল নোট নকল করে, নকল নোট পাওয়ার পর পরীক্ষা সরাসরি আসতে পারে যে আপনি থানার ডিউটি অফিসার অথবা থানা এলাকার ডিউটি করা সবার ক্ষেত্রে বলতেছি,
থানা এলাকায় ডিউটি করার সময় আপনি একটি নকল নোট পাইলেন, কারো কাছে একটা লোক ধরে রাখছে, এরকম পাওয়া যায় না এলাকায় ডিউটি করলে, যে জাল নোট সহ বাজার করতে গেছে, তাদের ধরে রেখে বাইরে থয়ে দিচ্ছে, অথবা সংবাদ পাইছে ত্রিপন্ন দেখানো কি ঝামেলা হয়েছে, পরে যায় দেখে জাল নোট সহ পাইছে। এখন নকল নোট পাওয়ার পর আপনার করণীয় কি? এই পিআরবি 253 থেকে লিখবেন। এখন কেউ জিডি করবে, ঘটনাস্থল হবে, আলামত সংগ্রহ করবে, ঘটনাস্থল ঘেরাও করবে, 145, যে যেরকম মন চায় লিখবে ভাই। ওই গাইড পড়তেও তো অবস্থা তো আমাদের, যে যেরকম হয়। কিন্তু আসলে প্রশ্ন করছে 253 থেকে, নকল নোট পাওয়ার পর করণীয় কি? বুঝতে পারছেন? তো আমরা কি করব? এই নকল নোট পাওয়ার পর সাথে সঙ্গে সঙ্গে তদন্ত শুরু করবেন। এটার মূল কথা, রিপোর্ট কোথায়? অবশ্যই এটা কারেন্সি অফিসার, যেহেতু এখানে ঢাকার কথা বলছে, সিআইডি বা এটা 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 কিন্তু কারেন্সি অফিসার কাছে কার পাঠাবেন? সিআইডি, পিবিআই পাঠাবেন। ওই যে বাংলাদেশের বাংলাদেশ জাল নোট সংক্রান্ত, এটা ঢাকা বাংলাদেশ ব্যাংকে পরীক্ষা করে। কোথায় পরীক্ষা করবে একটু দেখে নেবেন, যে কারেন্সি অফিসার কাছে প্যান করতে হবে। সিআইডি, সিআইডির কাছে আবেদন করলে বা ডেপুটি ইন্সপেক্টর জেনারেলের কাছে আবেদন করলে এটা আসলে জাল কিনা এটা পরীক্ষা করবেন। রিপোর্টে কি কি থাকবে, যেটা আপনি এই এই জাল নোট পাওয়ার পর আপনি কি কি উল্লেখ করবেন? এটা কত টাকার নোট, এটা সিরিয়াল নাম্বার, এটা কোন অক্ষরে লেখা, এটা জেনারেল নাম্বার আছে কিনা, সার্কেল করে ডেট আছে, পুরনো নোট হলে লিখবেন, কোথাও পাওয়া গেছে, কখন পাওয়া গেছে, এবং প্রমিসরি মেড, এটা এটা কি নাকি হাতে তৈরি নাকি মেশিন তৈরি, এটা খেয়াল রাখতে হবে। আমরা যারা জাল নোট এডিট করছি বা বিভিন্ন সময় যে গরু হাট ডিউটি করি, একটা মেশিন থাকে, আমরা ওগুলো বিভিন্ন চিহ্ন দেখে বুঝতে পারি এটা জাল নোট। তদন্তের নিয়ম কি? প্রয়োজন হলে সঙ্গে সঙ্গে নোট করতে এরকম, না হলে তদন্ত শেষে পাঠাতে হবে। কারেন্ট অফিসার চাইলে নোট নিয়ে যেতে পারবেন। মামলা আরম্ভ করার সিদ্ধান্ত অবশ্যই অপরাধী প্রমাণ হওয়ার সম্ভাবনা থাকলে, যদি মনে হয় জাল নোট আপনি পাবলিকে ধরে দিচ্ছে, অবশ্যই একটা মামলা রুজু করবেন। 200 মামলা রুজুকে 253 করবেন, মামলা রুজু করবেন বিশেষ ক্ষমতা আইনে, কিন্তু কার্যক্রমটা করতেছেন 253, এটি এই পরীক্ষার প্রশ্ন। তো অপরাধী প্রমাণ থাকলে সেটা অবশ্যই এফআইআর গ্রহণ করবেন। এবং এটা যদি ডেঞ্জারাস ফরজারি হয়, যে এটা কোনো উন্নত মানের নকল নোট, জনসাধারণকে সহজে ধোঁকা দিতে পারে, যে এটা এমন ভাবে জালিতে করছে যে আসলে এটা এমন ভাবে করছে যে আপনার জাল জাল নোট এটা বোঝা যাচ্ছে না। তাহলে এটা কি করবে? জনসাধারণ ধোঁকা দিতে পারে। তো এইসব রিপোর্ট সিআইডি ইন্টেলিজেন্স ব্যুরোর কাছে পর্যন্ত এটা নিতে হবে, বা তাদের ই করে নিতে হবে, পরীক্ষা করতে হবে। মামলা যদি না হয়, ফাইনাল রিপোর্ট দিবেন, নকল নোট কারেন্সি অফিসকে পাঠাতে হবে। মামলা হলে চার্জশিট আদালতের রায় করে পাঠাতে হবে। এই হলো মোটামুটি আপনাদের মেইন বই সম্পর্কে যেটা আছে। অবশ্যই জাল নোট প্রাপ্তির প্রকরণীয় কি, যারা সাব ইন্সপেক্টর তারা একটু করে নেবেন, আর যারা এসআই একটু মোটামুটি নোট নেবেন। তো যদি মামলা রুজু করেন বিশেষ ক্ষমতা আইনে, সবসময় খেয়াল রাখবেন। আবার 253 মামলা রুজু দিয়ে না যে থানায় পিআরবি অনুসারে মামলা রুজু করবো, এটা প্রসিডিউরটা বলে দিচ্ছে তদন্ত। আর আর বিশেষ ক্ষমতা আইনে কিন্তু তো প্রসিডিউরটা বলে নাই মামলা কিভাবে করবেন। তাহলে জাল নোট পাওয়ার পর প্রথম কি করবেন? তদন্ত করবেন উৎস সম্পর্কে, জাল নোট কোথা থেকে আসলো, এটার একটা উৎস সম্পর্কে একটু তদন্ত করবেন। আরেকটা পরে, একটা পরে শেষ করে দিন। 254, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সবাই মনোযোগ দেন। আমরা এটা আহ, কোন কোন আইনের সাথে লিখি, কে বলতে পারবেন যে 254 বিধিটি কোন ধারার সাথে লিখি? এটা কোন ধারার সাথে কানেক্টেড, কে বলতে পারবে? 155। একশো গুড, পঞ্চান্ন টা থ্যাংক ইউ ভেরি মাচ। 254, আরেকটা আছে এটার সাথে পিআরবি, আরেকটা কি? 254 দুশো দুইশো আটষট্টি আটষট্টি দুশো 268। আটষট্টি অর্থ হচ্ছে নন এফেয়ার, আমলের অযোগ্য সংবাদ আসলে আমরা কি করি? জিডি দিয়ে ব্যবস্থা নেই, পরবর্তীতে কোর্টের অনুমতি নিয়ে পরবর্তী আমরা তদন্ত করি, প্রসিকিউশন দাখিল করি, এক কথায়। তাহলে এফআইআর ছাড়া নন তদন্ত, এফআইআর এটার বলছে যে এফআইআর প্রয়োজন নাই, এফআইআর ছাড়া তদন্ত, নন এফআইআর। এফআইআর মানে নন এফআইআর, কেস রেজিস্টার। তাহলে এটা কোন কোন এতে কি কি মামলা পড়বে? নন এফআইআর কি কি থাকবে? পুলিশ আইনের পরে সেকশন 107, 109, 110, 144, 145, সিআরপিসি, এগুলো নন এফআইআর কাজ করে। তার মোটর মোটর ভেহিকলস কিছু অ্যাক্ট আছে। তারপরে সিরিয়াস কিছু অ্যাক্ট রয়েছে, যেগুলো হচ্ছে নন কগনিজেবল অফেন্সের ক্ষেত্রে এগুলা। তার মিউনিসিপিয়াল, রেলওয়ে ল, এগুলোর ক্ষেত্রে এফআইআর ছাড়া মামলা রচনা করে নন এফআইআর প্রসিকিউশন দাখিল করা হয়। এগুলা বিবি ফর্ম কত? 33 দেখুন, সিরিয়াল দেখেন। আমরা 29, 30, 31, বিবি ফর্ম 251, 32 এফআইআর আমরা দেখলাম কত? ওয়ার্নিং জারি। বিবি ফর্ম কত? 32 পড়লাম কি? নোটিশ, ওয়ার্নিং নোটিশ। আবার 33 জেনারেল, এই যে এখানে নন এফআইআর 33 দেখছেন। কিছু কিছু সময় সিরিয়ালি মনে মনে রাখা যায়। আপনারা দেখেন আজকে ক্লাসে অন্তত বিবি ফর্মটা তো মুখস্থ হয়েছে। 29, 30, 31, 31 হচ্ছে পর্যন্ত কি আমরা 251 উনত্রিশ সাথে কানেক্টেড। তিরিশ 32 দেখলাম কি? তিনটে হ্যাঁ, 29। রফিক ভাই কি যেন বলতে চাচ্ছেন? আচ্ছা, যাই হোক, তাহলে আমরা, রফিক ভাই কথা, এই আমার কথা শোনা যায় সবাই? সবাইকে আটকে গেল নাকি?
এই কথা শোনা যাচ্ছে?